একেবারেই মানে আমাদের জন্য আমাদেরকে ফ্লোরিশ করা, আমাদেরকে ডেভেলপ করার যে সুযোগ, সেগুলো আসলে আমার মতে এখানে ছোট হয়ে যায়। সো সেই প্রেক্ষাপটে আমি বলবো যে অ্যাজ অ্যান অর্গানাইজেশন আমরা আসলে কিভাবে টিকে আছি, অথবা আমরা আসলে, আপনি যেটা বললেন যে আমাদের এই জায়গাটাতে ইয়াটা কি, আমি যেটা বিশ্বাস করি ওকাপ অ্যাজ এ গ্রাসরুট মাইগ্রেন্ট অর্গানাইজেশন, যেটা আমরা প্রথম থেকে খুব সযত্নে চেষ্টা করেছি সেটা হচ্ছে টু বিল্ড আওয়ার ওন এক্সপার্টিস, টু বিল্ড আওয়ার ওন ক্যাপাসিটি। এবং আমরা আসলে যে কথাটা এসছে যে অনেক এনজিও আছে খুবই ভার্সেটাইল, আজকে এখানে ফান্ড আছে সেখানে দৌড়িয়ে যাচ্ছে, আজকে সেখানে ফান্ড আছে সেখানে দৌড়িয়ে যাচ্ছে। সো মানে হিউজ ইস্যুতে তারা কাজ করে, সো হোয়ার ইজ দেয়ার এক্সপার্টিস এটা আসলে খুঁজে পাওয়া যায় না। সো দে অনলি রান আফটার ফান্ডস এন্ড এভরিথিং। আমরা ওই জায়গাটাতে আসলে খুবই মানে সুনির্দিষ্ট আমাদের অবস্থানটা, সেটা হচ্ছে উই ডু নট ওয়ান্ট টু বি ব্র্যাগ যে সারা বাংলাদেশে আমাদেরকে কাজ করতে হবে, হিউজ পরিমাণ কাজ করতে হবে। আমরা কমিউনিটি বেসড অর্গানাইজেশন হিসেবে আমরা আমাদের এক্সপার্টিসের জায়গাটা আসলে তৈরি করতে চাই, এবং আমরা এই জায়গাটা নিয়ে কাজ করতে চাই যে সেটাকে প্রমাণ করতে চাই যে ছোট হোক, মানে ছোট বা বড়, সেটা ক্যাপাসিটির জায়গা থেকে, সেটা কভারেজের জায়গা থেকে বিবেচনা করা যেতে পারে। বাট আমি যদি ডেভেলপমেন্ট ইস্যুর জায়গা বিবেচনা করি, ডেফিনেটলি সেই জায়গাটাকে তৈরি করতে হবে যে আমি ক্যাপাসিটি বা কভারেজের জায়গা থেকে ছোট হলেও আই এম নট অ্যান স্মল অর্গানাইজেশন, কারণ আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ এক্সপার্টিস, আই হ্যাভ দ্যাট কাইন্ড অফ ক্যাপাসিটিস। সেই জায়গাটা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। আমি তৃতীয় যে জায়গাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের মতো অর্গানাইজেশনগুলো একটা বড় চ্যালেঞ্জ ফেস করে, সেটা হচ্ছে স্টাফ রিক্রুটমেন্টের ক্ষেত্রে, স্টাফ ধরে রাখার ক্ষেত্রে। আপনারা অনেকে স্টাফ বেনিফিট অনেক কিছু বলেছেন, কিন্তু যখন আমাদের মতো ছোট বা গ্রাসরুট অর্গানাইজেশন গুলো যদি বলি, আমাদের পলিসি আছে, আমাদের সবকিছু আছে, বাট ইউ হ্যাভ ওয়ান কন্ডিশন ইন ইউর বিডিং, যে আপনারা শুধুমাত্র 13টা মাসের স্যালারি দিবেন, 12টা মাস স্যালারি এবং একটা মাস হচ্ছে তার বেনিফিট। সো সেটা দিয়ে আমি আমার স্টাফ ক্যাপাসিটি, আমার স্টাফ বেনিফিট আমি কিভাবে নিশ্চিত করব? আমাদের কিন্তু সেই জায়গায় বাইন্ডিংস আছে, সুতরাং সেই জায়গাগুলোকেও ডেভেলপমেন্ট পার্টনার যারা আছে তাদেরকে মাথায় রাখতে হবে। কারণটা কি, এখন যে বাংলাদেশে তৈরি হয়েছে যে একটা শ্রেণীর ক্যাপাসিটি আছে ডেভেলপমেন্ট ফিল্ডে, বা মানে আমরা যারা কাজ করি তাদের ক্যাপাসিটি আছে, এবং এই ক্যাপাসিটি যাদের আছে তাদের হচ্ছে একটা লেভেলের অর্গানাইজেশন, যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অথবা ইন্টারন্যাশনাল অথবা ন্যাশনাল লেভেলের বড় কোনো অর্গানাইজেশন, তাদের যে স্যালারি স্ট্রাকচার এবং আমাদের যে স্যালারি স্ট্রাকচার, তার মধ্যে বিস্তর একটা পার্থক্য থাকে। সো আমরা চাইলেও একজন স্টাফকে, দক্ষ স্টাফকে আমরা নিতে পারি না, কারণ আমরা সেই পরিমাণ স্যালারি তাদেরকে দিতে পারি না। অন্যদিকে যেটা হয় যে আমরা যদি তৈরি করি, একজন মানুষকে তৈরি করার চেষ্টা করি, সময় ইনভেস্ট করি, টাকা ইনভেস্ট করি, দেন দেখা যায় একটা সার্টেন স্টেজের পরে দে অ্যাকচুয়ালি লিভ আস, কারণ তার যে টার্গেট আছে, সে আরো ভালো বেতনে চাকরি করবে, সে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনে চাকরি করবে, সে প্রোফাইল এবং ফ্যাসিলিটির জন্য সে ওই জায়গাগুলোতে চলে যাচ্ছে। সুতরাং আমরা আসলে এটাও একটা আমাদের জন্য চ্যালেঞ্জ যে আমরা এই জায়গাগুলো আমাদেরকে মোকাবেলা করতে হচ্ছে, এবং সেই ক্ষেত্রে আমি জানি না আসলে এটার কিভাবে সমাধান হবে, বাট আমরা একটা গ্যাপের মধ্যে আছি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং একেবারে যদি রুট লেভেলের কথা বলি, এবং তার মাঝখানে যে অর্গানাইজেশন গুলো আছে সব, মানে একটা জায়গায় আমরা আছি যেটা আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ, এবং এই জায়গায় আমাদের কোয়ালিটি নিশ্চিত করাটা কঠিন বিষয়। আমি এরপরে সরি শাকিল ভাই, খুব সংক্ষেপে এখন। Yes, I will just finish. So that are our experiences. আমি যেটা বলবো যে আমরা এই জায়গাগুলোতে আসছি, বাট ইটস ট্রু যে একটা অর্গানাইজেশনগুলোকে অবশ্যই তাদের ক্যাপাসিটি বৃদ্ধি করতে হবে, এক্সপার্টিস বৃদ্ধি করতে হবে, এবং যেগুলো পলিসি প্রসিডিউরস সেফগার্ডিং এর কথা চলে আসছে, অলওয়েজ ভেরি নিউ কনসেপ্ট ইন দ্য হোল ডেভেলপমেন্ট এরিয়া, বাট তারপরে এই জায়গাগুলো কিন্তু এগুলোর সাথে আমরা আসলে কিভাবে খাপ খাইয়ে নিতে পারি, এবং সেটার জন্য একটা ডাইনামিক গভর্নিং বডি দরকার, এটার জন্য একটা ডাইনামিক ম্যানেজমেন্ট টিম দরকার, সেটা অলরেডি এই আলোচনায় চলে আসছে। সো সেইটা গুরুত্বপূর্ণ। আমি যেটা মনে করি যে কমিউনিটি অর্গানাইজেশন হিসেবে আমি একটা কমিউনিটিকে রিপ্রেজেন্ট করি, বাট ইট ডাজন্ট মিন দ্যাট আমি অন্য ইস্যুগুলোকে, আমি মাইগ্রেশন ইস্যুকে রিপ্রেজেন্ট করি, বাট
আর এর মানে এ না যে আমি হেলথ ইস্যুটাকে করতে পারবো, অথবা কারণ আমি মাইগ্রেন্ট কমিউনিটির হেলথ নিয়ে কাজ করতে পারবো, আমি মাইগ্রেন্ট কমিউনিটির লাইভলিহুড নিয়ে কাজ করতে পারবো, আমি মাইগ্রেন্ট কমিউনিটির অন্যান্য ইস্যু নিয়ে কাজ করতে পারবো, বাট মাই এক্সপার্টিস ইজ যে আমি আমি এই মাইগ্রেন্ট কমিউনিটিকে প্রতিনিধিত্ব করছি বিকজ উই হ্যাভ বেটার এক্সপিরিয়েন্সেস ইন দিস এরিয়া। সো দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং দুঃখিত, আরো আরো শুনতে পারলে ভালো লাগতো। থ্যাংক ইউ শাকিল ভাই। আমরা আমাদের সর্বশেষ বক্তা তৌফিক আহমেদ, উনি ইউনিসেফে আছেন, বরিশাল ডিভিশনের উনি হেড, এবং উনি লোকাল পার্টনারদের সাথে, গভর্নমেন্টের সাথে, সবার সাথে যে কাজগুলো করে থাকেন সেখানে ওনার লিডারশিপ আছে। তৌফিক ভাই, অনেক শুনতে পারলে খুব ভালো লাগতো, কিন্তু যেহেতু সময় নেই, আমি বলবো যে একেবারে জিস্ট কিছু ইস্যু আপনি যদি আমাদেরকে বলেন, তারপরে আমরা ওপেন ডিসকাশনে চলে যাব। ওয়েল, থ্যাংক ইউ। আমাকে শোনা যাচ্ছে? জি, আপনাকে শোনা যাচ্ছে। ওকে ওকে, থ্যাংক ইউ। প্রথমেই আমি বলি যে ধন্যবাদ আপনাকে এবং আপনার অর্গানাইজেশনকে এই ধরনের একটা সুন্দর আয়োজন করার জন্য, এবং এটা একটা লম্বা ডিসকাশন হয়ে গেছে ইতিমধ্যে। 1/3 পার্টিসিপেন্ট মিটিং লিভ করেছে, সুতরাং আমার বেশি বড় করে বলার কিছু নেই। যেহেতু শ্রোতা কমে গেছে, সুতরাং আমি ছোট করে সামান্য কিছু বলবো। আর অনেক কিছু আলোচনা আসলে অলরেডি হয়ে গেছে। যারা এর আগে আমার বক্তব্য দিয়েছেন তারা সবাই মোরলেস বলতে গেলে তারা কাভার করেছেন, অনেক বড় এরিয়া তারা কাভার করেছেন মোটা দাগে যে এরিয়াগুলোতে। আমি জাস্ট আমার বক্তব্য শুরুর আগে একটা ছোট্ট অভিজ্ঞতা গত 2 দিন ধরে যেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে সেটা একটু আপনাদেরকে বলতে চাই। যে আমাদের একটা প্রজেক্ট ছিল আরবান স্লাম চিলড্রেন, স্ট্রিট চিলড্রেনদের জন্য আমাদের একটা প্রজেক্ট ছিল। সেটা প্রায় 2006 সাল থেকে আমরা করতেছি। সেখানে একটা মেয়েদের একটা শেল্টার হোম ছিল, ছেলেদের 2টো শেল্টার হোম ছিল। তো সেইখানে 2টো ছেলে এবং মেয়ে, যাদের পিতৃ পরিচয় মাতৃ পরিচয় কোনো কিছুই নাই, ছেলেরা হিন্দু না মুসলিম, মেয়েটা হিন্দু না মুসলিম তারাও কিছু জানে না। আস্তে আস্তে তারা ওখান থেকে বড় হয়। 2016-17 সালের দিকে ছেলেটার ড্রাইভিং শিখে ওই আমাদেরই হিসাবে। তো ড্রাইভিং শিখে সে একটা অ্যাম্বুলেন্সের ড্রাইভার হয়ে যায়। মেয়েটা কিছুটা হাতের কাজ শিখে, বিশেষ করে পার্লারের কাজ শিখে সেও চলে যায়। তারপর দুইজনে মিলে আবার বিয়েও করে। বিয়ে করার পরে তারা ভালো আছে, আমরা এটা জানি। এরকম অনেক ঘটনা আছে, তো তারা ভালো আছে এটা জানি। গতকাল থেকে ছেলেটা আমাকে বারবার শুধুমাত্র SMS এ একটা কথা বলতেছে, ও কোথায় আমার মোবাইল নাম্বার পেয়ে যায় না, যে তার বাংলায় সে বলছে, ভাইয়া আমার একটা চাকরি খুব দরকার। শুধু বলছে আমার একটা চাকরির খুব দরকার। তো আমি তাকে তার ফোন জোগাড় করে আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিলে, আমি জানতাম, তোমার চাকরি কেন দরকার এই মুহূর্তে? ভাইয়া এখন আর অ্যাম্বুলেন্স চলে না, আমার ইনকাম নেই, আমার মালিকও আমাকে আর রাখতে বেতন দিতে পারছে না। তো আমার এখন একটা চাকরি দরকার এই অবস্থায়, যে অন্তত বাড়ি ভাড়া দিয়ে আমরা খেয়ে পরে বাঁচতে পারি। আমি জানি ওদের ঘরে একটা ছোট্ট বাচ্চাও আছে। এখন আমরা যদি এই এই কাপলটার কথা চিন্তা করি যে তারা এখন কি অবস্থায় আছে, এটা মানে এরকম অনেক কাপল আছে যারা এই কোভিড সিচুয়েশনের ভিতর দিয়ে তারা এই একটা অর্থনৈতিক দৈন্যদশায় পড়ে গেছে। আমরা কয়েকদিন আগে ব্র্যাকের একটা স্টাডি শুনতেছিলাম। সেখানে সেই স্টাডিতে তারা বলেছে যে মিডিয়ান ফ্যামিলিগুলোর যে 71% ফ্যামিলির ইনকাম ড্রাস্টিক্যালি ড্রপ করেছে, এবং মিডিয়ান ইনকাম ছিল তাদের 12,000 টাকা পার মান্থ, সেখান থেকে কমে গিয়ে এখন 3,500 হয়েছে। এবং বরিশালের ক্ষেত্রে এটা হয়েছে 2,000। বরিশাল সবচেয়ে কম কম সো এই অর্থনৈতিক এই যে অবস্থার যে তৈরি হয়েছে, বিশেষ করে নিম্নবিত্ত মধ্যবিত্ত এদের এদের ইয়াতে, সুতরাং কোভিড শুধুমাত্র যে একটা বেঁচে থাকা কিংবা মরার লড়াই নয়, এখানে এখন সার্ভাইভালের লড়াই হয়ে গেছে। সব দিক দিয়ে বেঁচে থাকা, এখানে ভালোভাবে বেঁচে থাকা, খাওয়া দাওয়া সবকিছু মিলে একটা ভালো যুদ্ধ শুরু হয়ে গেছে, বিশেষ করে বলতে গেলে কমিউনিটিতে। এখন আজকের যে বিশেষ করে এই যে আমাদের ওয়েবিনার, যেখানে আমরা এনজিওদেরকে একত্রিত করেছি, আমাদের নেক্সট প্রায়োরিটি কি হবে, আমাদের ডিরেকশনটা কি হবে, প্রোগ্রামেটিক ডিজাইন গুলো কি হবে, আমাদের
নিজাম ভাই খুব ভালোভাবে বলেছেন যে আমাদের নিউ নর্মাল সিচুয়েশন হবে। আমি একটা ডকুমেন্ট পড়তেছিলাম কয়েকদিন আগে, শুধুমাত্র কোভিড রিলেটেড কনসিকুয়েন্সের কারণে বাংলাদেশে 5 বছরের নিচে অতিরিক্ত 24 থেকে 28,000 বাচ্চা মারা যাবে। কিভাবে মারা যাবে? যেহেতু পরিবারের ইনকাম কমে গেছে, সেহেতু দেখা যাবে যে এই পরিবারের ইনকাম কমে যাওয়ার ফলে পরিবারের ফুড কনজাম্পশন কমে যাবে, ব্যালেন্স ডায়েট কমে যাবে, বাচ্চারা অতিরিক্ত ম্যাল নিউট্রিশনে ভুগবে। আমরা ম্যাল নিউট্রিশনের একটা দুষ্ট চক্র থেকে বের হওয়ার পথে ছিলাম, এখন এটা হয়তোবা আবার বড় পরিসরে চলে আসবে, আবার এটা ফোরফ্রন্টে চলে আসবে। সুতরাং এইটার কারণে হয়তো একটা বড় ধরনের ইয়া হবে। আপনারা যারা এখানে, আমি আমি বিশেষ করে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট, অর্গানাইজেশনাল ট্রান্সপারেন্সি, স্টাফ ডেভেলপমেন্ট, ক্যাপাসিটি বিল্ডিং ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক কথা হয়েছে, আমি ওই জায়গাটায় যাচ্ছি না। এই এই যে সিচুয়েশন গুলো তৈরি হচ্ছে, আমি আরো একটা সিচুয়েশন দেই আপনাকে যাতে করে বিষয়টা বোঝা যায়। আমরা এই কোভিড সিচুয়েশন আমাদেরকে ডিজিটালাইজ করেছে। এতদিন ধরে ডিজিটালাইজ আমরা শুনতেছিলাম, এখন মূলত আমরা ডিজিটালাইজ হয়ে গেছে, আমরা কিছুটা প্র্যাকটিসও করছি। লেখাপড়ার কথা যদি বলি, আমরা বাচ্চারা অনেকদিন ধরে স্কুলের বাইরে তাদেরকে অনলাইনে লেখাপড়া দেওয়া, টেলিভিশনে লেখাপড়া দেওয়া, এটার একটা আহ বিশাল বা কর্মযজ্ঞ শুরু হয়েছে সরকারের পক্ষ থেকেও এবং স্কুলগুলোর, ভালো ভালো স্কুলগুলোর পক্ষ থেকেও এবং অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও এটা একটা অবস্থা তৈরি হয়েছে। আমি একটা প্রশ্ন তুলতে চাই, এটা আমরা করছি খুবই ভালো, খুবই ভালো একটা উদ্যোগ। আমরা বলবো যে বাচ্চাদের অন্তত লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত করতে পারছি। একই সঙ্গে একটা কনসার্ন বলছি, যে বাচ্চাটার গ্যাজেট নেই, যে বাচ্চাটার বাসায় টেলিভিশন নেই, ওই 10 ফুট বাই 10 ফুট একটা আহ আহ বস্তির ভিতরে যে বাচ্চাটার হাতে কোনো ট্যাব নেই, তাদের লেখাপড়ার কি হবে? ওই দূরবর্তী গ্রামে, ওই দূরবর্তী চরাঞ্চলে যে বাচ্চাটার বাসায় ইলেকট্রিসিটি নেই কিংবা সেখানে মানে আপনার টিভির কানেক্টিভিটি নেই বা টিভি নেই বা অ্যান্ড্রয়েড ফোন নেই, তাদের কি হবে? আমরা কি, এটা কি একটা বৈষম্য তৈরি হচ্ছে না? আমরা যদি, আমার আগে একজন বক্তা বলে গেলেন যে যে থিঙ্ক অ্যাজ এ হোল, ডেভেলপমেন্ট অ্যাজ এ হোল, সার্ভিস অ্যাজ এ হোল, আমরা কি সেটা করতে পারছি কিনা? এখানে এনজিওদের কি ভূমিকা আছে, এনজিওরা এখানে কি করতে পারে? একটা বিষয় সরি সেটা। তৌফিক ভাই, মানে হ্যাঁ, শেষ করতে হবে যেহেতু আমাদের একটু কিছু আচ্ছা, পার্টিসিপেন্টের কাছে। আমি 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 শেষ করব। আপনি আপনার শেষ লাইনটুকু বলেই শেষ করবেন। আচ্ছা, আমি আমি জাস্ট এই মুহূর্তে যে বিষয়টা আমি বলবো যে আমরা যে কোভিড সিচুয়েশনে যে বিষয়গুলো দেখেছি, যে কারা অ্যাক্টর ছিল ফিল্ডে এবং কি অপরচুনিটি তৈরি হয়েছে, এভরি ক্রাইসিস ক্রিয়েট সাম অপরচুনিটি, সেই জায়গা থেকে আমি একটা বিষয় যেটা যেটা বলবো যে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের কথা বলা হয়েছে এবং সেখানে ইয়ুথ এবং অ্যাডোলেসেন্টদেরকে নিয়ে একটা বড় ধরনের ভূমিকা এনজিও যারা আছে তাদের ক্যাপাসিটি বিল্ডিং এবং তাদের এমপ্লয়াবিলিটিটা দেখার জন্য, ইভেন যারা ডিপোর্টেড হবে মাইগ্রেন্ট ওয়ার্কার, তাদেরও জন্য কি কি ব্যবস্থাটি গ্রহণ করা হবে। এখন এনজিওদের সঙ্গে আমি জাস্ট লাস্ট ওয়ার্ডটা আপনাকে বলে আমি শেষ করি। এনজিওদের সঙ্গে গভর্নমেন্টের রিলেশনশিপ, কোঅপারেশন, কোঅর্ডিনেশন, অংশীদারিত্ব, এইসব নিয়ে একটা কথা বলি। যে আমি মাঠ পর্যায়ে যে জিনিসটা দেখেছি, যে বিশেষ করে পদ্মা সেতুর ঘটনার পরে গভর্নমেন্টের একটা কনফিডেন্স বেড়েছিল যে আমরা এক্সটার্নাল কোনো রিসোর্স ছাড়া বা সহযোগী সংগঠনের কোনো প্রকার সহায়তা ছাড়া আমরা চলতে পারবো। এইটা কিন্তু ট্রিকল ডাউন করে এটা কিন্তু একেবারে সাবন্যাশনাল উপজেলা পর্যন্ত গিয়েছিল। সেখানকার মাইন্ডসেটটাই তৈরি হয়েছিল সরকারি যারা কর্মকর্তা, যে তাদের এনজিও কিংবা ডেভেলপমেন্ট পার্টনার এদের তেমন কিছু দরকার নাই। কোভিড সিচুয়েশন এই রিয়েলাইজেশনটা আবার নতুন করে ভাববার একটা জায়গা তৈরি করেছে। এখন গভর্নমেন্টের লোকেরাও, গভর্নমেন্টের যারা নেতৃত্ব দিচ্ছেন ন্যাশনাল সাবন্যাশনাল লেভেলে, তারাও এখন ভাবতেছেন দে আর নট এনাফ, তাদের ডেভেলপমেন্ট পার্টনার এবং তাদের ডেভেলপমেন্ট পার্টনারদের সহযোগিতা দরকার আছে যাতে করে তারা এই কাজগুলো করতে পারে। সো আমি যেটা বলবো যে যারা এনজিও পার্টনার যারা এখানে আছেন, যারা এনজিও লোকাল লেভেল, গ্রাসরুট লেভেল কিংবা যাই বলি না কেন, তাদের জন্য একটা নিউ এরা হয়তো সংযুক্ত হবে এই মুহূর্তে, যদি আমরা আমাদেরকে ভালোভাবে ওইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ওইভাবে তুলে ধরতে পারি। অবশ্যই সেইটা হবে উইথ ট্রান্সপারেন্সি, উইথ আমাদের ক্যাপাসিটির সঙ্গে এবং কিছু এভিডেন্স জেনারেশন, এভিডেন্স সহ যে জিনিসটা আমরা করতে পারি না, সেই এভিডেন্স দিয়ে আমাদেরকে প্রমাণ করতে হবে যে উই ক্যান বি এ গুড পার্টনার ফর গভর্নমেন্ট এন্ড ফর কমিউনিটি। থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ তৌফিক ভাই আপনাকে। সময় সংক্ষিপ্ততার জন্য শেষ করলাম। আমরা আসলে 2টা বাজতে আর 14 মিনিট বাকি, ডেফিনেটলি আমাদের 2টার মধ্যে শেষ করতে হবে, কিন্তু আমাদের একটা চ্যালেঞ্জ রয়ে গেছে যে আমরা হয়তোবা ওপেন ডিসকাশনের জন্য অনেক বেশি সময় ছিল, বক্তা বেশি থাকাতে যেটা হয়েছে যে সবাই
মানে এটাই হয় আসলে ওয়েবিনার গুলো, এটা একটা লিমিটেশন যে খুব সংক্ষেপে সবকিছু বলা যায় না। আমি এখানে দীর্ঘায়িত করছি না, আমরা বিশেষ কয়েকটা প্রশ্ন নেব। যারা বলতে চাচ্ছেন তারা রিয়েকশন অপশনে গিয়ে হাত তুলতে পারেন, এবং তারপরে আমি বিনয়দাকে দেখতে পাচ্ছি। বিনয়দা আপনি বলবেন, এবং আসিফ মুনির ভাই আমাদের সাথে আছেন। আসিফ মুনির ভাই এবং অন্যান্য যারা স্পিকার আছেন প্রয়োজনে আপনারা রেসপন্স করবেন। বিনয়দা প্লিজ। যদি খুব সংক্ষেপে বলবেন। জি, আপনার সাউন্ডটা অফ করা। বিনয়দা, আপনার সাউন্ড অফ করা। আমি 1 মিনিটে শেষ করব, 1 মিনিট। জি জি প্লিজ। ধন্যবাদ সুযোগ দেওয়ার জন্য। আমি শিফার আপা এবং সাইফুল ভাই এবং এরা শাকিরুল ভাইয়ের কথা শুনলাম। শাকিরুল ভাই লাস্টে চমৎকার ভাবে বর্ণনা দিচ্ছেন। আমার একটি কথা, সেটা হলো যে পার্টনারশিপ। আর আপনারা যে আসলে অ্যাকচুয়াল ব্যাখ্যা, যে যখন বিডিং হয় তখন বিডিং এ যে যাদের ক্যাপাসিটি থাকে, আমাদেরও যদি ক্যাপাসিটি থাকে আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারি না। আর ঢাকা বেসড বিশেষ করে এগুলো বেশি হয়। এটা এক। আর একটা জিনিস হলো, যারা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আমাদের দেশের লোকেরা, এই যে বাংলাদেশি মানুষ যারা, এরাই হলে সবচেয়ে বেশি খারাপ। এবং এরাই যে বেতন, দক্ষ কর্মী আপনি নিতে পারি না, তার বেতন দেবে 15,000 টাকা, 20,000 টাকা। আমার পলিসি আছে, আমার সবকিছু আছে, কিন্তু তারা সেগুলো মানবে না। কিন্তু আমি একদিন জিজ্ঞাসা করছিলাম, আপনার বেতন মান কত? 1.5-2 লাখ টাকা। বলে হ্যাঁ। তা আপনি কিসের লেগে বেতন নেন 1.5-2 লাখ টাকা? মেধার জন্য বেতন নেন। কাজেই আমাদের যদি দক্ষ লোক না হয় তাহলে আমরা কাজ করব কি করে? আমার কথা খুব বেশি বাড়াবো না। কথা হলো যে পার্টনারশিপটা কি, এবং আপনি যদি ধরেন হাসান ভাই একটা প্রকল্প নিলেন, সেই প্রকল্পের যদি আপনারা ধরেন আমরা মাইগ্রেশনে কাজ করি, সেখানে যদি আমি গ্রাসরুটে আসি, আমি আপনার যদি পার্টনারশিপে থাকি, তাহলে আমাকে সেখানে সংযুক্ত করবেন। এটাই তো পার্টনারশিপ। আমি যে জানি না পার্টনারশিপের ডেফিনিশন। হ্যাঁ, তাহলে এখন পার্টনারশিপের ডেফিনিশন নিয়ে ব্যাপার আছে। কারণ সারা দেশ আমি আপনার কাজ করেই গেলাম, একটা পার্টনারশিপ হয়ে গেল। এটা কোনো পার্টনারশিপ না। পার্টনারশিপ হয়ে গেলে প্রপোজালে থাকতে হবে পার্টনারশিপ, যে কাদের কাদের নিয়ে আমরা কাজ করব। কাজে আমি আমার বক্তব্য বাড়াবো না, আরো বক্তা আছে। ধন্যবাদ হাসান ভাই আপনার এই মিটিংটা অ্যারেঞ্জ করার জন্য। আমি একটু লেটে আসছি, আমি ডিসি অফিসে মিটিং ছিল, ওইটার জন্য থ্যাংক ইউ বিনয়দা। মানে ডেফিনেটলি পার্টনারশিপ মানে শুধু এনজিওদের জন্য পরামর্শ না, যারা পার্টনারশিপ করে থাকেন ডেফিনেটলি তাদের কাছেও আপনি মেসেজটা দিচ্ছেন, এবং আপনার মেসেজটা আমার ভালো লেগেছে। আমি হাত দেখতে পেয়েছি ফরিদা আপার, বমসা থেকে। ফরিদা আপা, আপনি বলবেন। সরি, থ্যাংক ইউ হাসান ভাই। মানে আমি সংক্ষেপে বলার চেষ্টা করব। আমার আগে এত অভিজ্ঞ লোক বলেছে এবং তারা বেশিরভাগ পয়েন্টই আসলে ক্লিয়ার করেছেন। আমি যেটা শুধু বলবো যে অ্যাকচুয়ালি চেষ্টা করবো যে মূলত আমরা এনজিও সেক্টরে কাজ করতে গিয়ে যেটা মেইন সমস্যায় পড়ি, রাইট বেস নিড বেস। আগে ছিল নিড বেস, কিন্তু এখন রাইট বেস করতেছে। কিন্তু রাইট বেস শুধুমাত্র এনজিওর জন্য প্রযোজ্য, ডোনারের জন্য না। এটা খুব কঠিন একটা বিষয়। কারণ আপনি যেটা বলেছেন যে স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলা, এত দ্রুত স্ট্র্যাটেজি, মানে আমাদের এনজিওদেরকে তুলে দিয়ে নিচ থেকে মইটাকে, যে আপনি যেটা আলোচনা এনেছেন যে স্ট্র্যাটেজি চেঞ্জ হয়ে যায়, ফলে কিন্তু আমরা ওই মই থেকে ধপাস করে আবার পড়ে যাই, নতুন করে আবার শুরু করতে হয়। এটা আমার মনে হয়েছে একটা বড় সমস্যা। আর আরেকটা যেটা হলো লিডারশিপ ক্রিয়েশন। আপনি যদি চিন্তা করেন আমাদের এনজিওকে এখন যারা লিড করতেছে তারা যদি নাই, মিড লেভেল ম্যানেজমেন্ট কি সেভাবে গড়ে উঠেছে পরবর্তী এনজিও ধরার জন্য, সেই জায়গাটা কিন্তু একটা বিরাট একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি। আবার আরেকটা জিনিস আমাদের যেটা আছে, যেমন আজকে আগে যদি ধরি আমরা অ্যাডাপ হতে শুরু করে কিছু অর্গানাইজেশন ছিল যারা এনজিওর সমস্যাগুলো সমন্বিত ভাবে দেখতো, সেই তাদের ভূমিকাগুলো কিন্তু খুব গৌণ হয়ে গিয়েছে। ফলে এনজিও পুরো যখন কোনো আইন করে এনজিওর বিরুদ্ধে বা করে, তখন কিন্তু একটা অবস্থান তৈরি করা খুব কঠিন হয়ে যায়। সুতরাং আমার মনে হয় যে এই যে আমাদের নেটওয়ার্কগুলো, এগুলো আসলে আরো অনেক বেশি শক্তিশালী করা খুবই দরকার। এবং লাস্টলি আমি যেটা বলবো সেটা হলো, এটা ঠিক আমি শাকিরুল ভাই যেটা বলেছে যে আসলে এখন ডোনাররা অনেক জিনিস চেঞ্জ
করে ফেলেছে। যেমন আগে একটা ওভারহেড ছিল যেটা অর্গানাইজেশনকে ডেভেলপ করতো, এখন সেই ওভারহেড কার্ডটা তারা দিচ্ছে না। একটা কন্টিনজেন্সি, আমাদের যাদের ফান্ড ছিল না, এবার কন্টিনজেন্সি ছিল না, তারা কিন্তু আমরা কোভিড এর জন্য কোনো খরচ করতে পারিনি, কিন্তু এই ফান্ডগুলো যে অত্যাবশ্যকীয় এবং এক সময় বিভিন্ন এনজিও যে বিভিন্ন ডোনাররা কিন্তু এগুলো দিত, কিন্তু এখন দিচ্ছে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে কথা বলাটা খুবই খুবই জরুরি। এবং স্টাফ বেনিফিটের জায়গাটা খুবই চমৎকার ভাবে বলেছেন সাকিরুল ভাই, যে আমাদের সংস্থায় আমরা যখন যাই, একজন চাকরি ছেড়ে চলে যায়, তাকে কিচ্ছু দিতে পারি না। মানে তুমি কালকে থেকে নাই, তোমার পাওনাপাতিও শেষ, তুমি আর আসবে না। এটা তো হতে পারে না। কারণ আমি যখন ব্লাস্টো আমরা কাজ করেছি, একসময় আমরা 15 মাসের বেতন নিতাম, তারপরে সেটা চলে আসলো 14 মাসে, যে আমরা দুইটা নিয়ে মানে 13 মাস 14 মাসে, কিন্তু 14 মাসে, কিন্তু এখন 13 মাসের বেশি কিন্তু কেউ কোনো ডোনার দিচ্ছে না। তাহলে স্টাফদের মানে এনজিও ক্ষেত্রে তো তাদের তোমার আজকে চাকরি নাই, কালকে থেকে তুমি ফকির, মানে তুমি যদি না জমাতে পারো তাহলে আর তোমার কিছু করার নাই। সুতরাং এগুলো যদি না বিবেচনা করি, তাহলে কিন্তু আমরা দক্ষ লোকও খুঁজে পাবো না। এবং এনজিও সেক্টরে আপনার যে মিড লেভেল এবং তার লেভেলের যে লিডারশিপটা গড়ে ওঠার একটা বিষয় ছিল, সেটা কিন্তু আসবে না। সুতরাং আমার মনে হয় যে টোটাল আলোচনাটা অনেক অনেক ভালো ছিল এবং সময় উপযোগী আপনি একটা পদক্ষেপ নিয়েছেন। আমরা দেখছি যে বিভিন্ন ডোনার কিভাবে ফান্ড কেটে দিচ্ছে, বেতন কমিয়ে দিচ্ছে। সুতরাং এগুলো নিয়ে একটা স্টাফকে, সে কিন্তু তার খরচ কমাতে পারছে না, কারণ ইলেকট্রিসিটি কিন্তু বিল কমছে না, বাড়ছে। প্রত্যেকটা খরচই, বাড়ি ভাড়া কিন্তু কমছে না, বাড়ছে। সুতরাং তার বেতন কমে দিলে সে কিভাবে সার্ভাইভ করবে, এই বিষয়গুলো কিন্তু দেখা খুবই জরুরি। যে একটা ইমার্জেন্সি আসলো সেটা দেখবো, কিন্তু স্টাফদের ইমার্জেন্সি গুলো যে মিট করতে হবে, সে বিষয়টা আমরা একেবারেই ভেবে দেখছি না। আবারও আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি সংক্ষেপে শেষ করলাম। থ্যাংক ইউ ফরিদা আপা। আর কেউ কি বলতে চাচ্ছেন? আমি সম্ভবত আমি একটু বলতে চাচ্ছিলাম, একটু আমি ময়মনসিংহ থেকে বলতে চাচ্ছিলাম, খন্দকার ফারুক আহমেদ। জি, বলবো সংক্ষেপে। ধন্যবাদ হাসান ভাই, চমৎকার প্রেজেন্টেশন, সবার কথাগুলি শুনলাম, খুবই ভালো লেগেছে। তারপরে আমাদের স্বল্প সুযোগ দিলেন। আমি লোকালাইজেশন নিয়ে যে আমাদের নাজিয়া হায়দার আপা এসডিসি এর কথা বললেন, আমি ওই জায়গায় একটু কথা বলতে চাই। কারণ কিছুক্ষণ পর 3টা আরেকটি লোকালাইজেশনের একটি ভার্চুয়াল মিটিং আমি যুক্ত হব, আপনি হয়তো জানেন কিনা, যেটা পোস্ট ট্রাস্ট লিড করছে এবং আমরা বিডিসিএসও প্রসেস নামে এই ক্যাম্পেইন প্রোগ্রামটি চলছে। এখানে 16 জন স্টিয়ারিং কমিটির মেম্বার আজকে আমরা আবারও যুক্ত হব বিকাল 3টায় সেই মিটিং এ। তো আমার যেটি জানার, আপনার মাধ্যমে আপা জানি না এখনো যুক্ত আছেন কিনা, যেহেতু এসডিসি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, এই যে লোকালাইজেশন নিয়ে কাজ হচ্ছে, অক্সফামের সহযোগিতা আমাদের এই ক্যাম্পেইন প্রোগ্রামটিও আমরা কিছুদিন করেছি, কিন্তু ওনার কথাতেও বোঝেছে, আমরা জানি যে লোকালাইজেশন নিয়ে কাজ করতে গেলে আমাকে তো ইন্টারন্যাশনাল এনজিও, ইউএন এজেন্সি কেউ কোনো ফান্ড দিবে না। তাহলে আমরা লোকালাইজেশনে লোকাল এনজিওদের থেকেই যদি আমরা ক্যাপাসিটি বিল্ডিং, তারপর আরো অন্যান্য কাজগুলো যদি আমরা শুরু করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে সরকার, আমাদের বর্তমান সরকারকে সাধুবাদ জানাই, ওনারা এই করোনাকালীন সময়ে 3000 কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে মাইক্রো ফাইন্যান্স নিয়ে যারা কাজ করে তাদের একটি প্রণোদনার ঘোষণা দিয়েছে। আমি আমার আগের আপার কথা শুনলাম, আমি অ্যাডাপ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি। অ্যাডাপ থেকে কিন্তু একটা খোলা চিঠি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছে, যেটা আমরা প্রত্যেক জেলাতে দিয়েছি। তা আমাদের সরকার প্রধানকের কাছে কি আপনি যেরকম একটা উদ্যোগ নিলেন, আপনিও এই উদ্যোগটি নিতে পারেন, যে এই যে লোকালাইজেশন নিয়ে আমরা যে কাজ করব, সরকার কি পারে না আমাদের মতো রাইট বেস অর্গানাইজেশন গুলা লোকালাইজেশন নিয়ে কাজ করলে আমাদের জন্য একটা প্রণোদনা ঘোষণার জন্য? আমরা তো সরকারের কাছে কোনো দান খয়রাত চাচ্ছি না, যাকাত ফিতরা চাচ্ছি না, আমরা আমাদের অধিকারের জন্য, আমাদের টিকে থাকার জন্য সরকারের একটি প্রণোদনা আমরা আপনার মাধ্যমে যারা আছেন সেন্ট্রালে জানাতে চাই, যেন আমাদের জন্য একটা প্রণোদনা ঘোষণা দেও, যেটির মাধ্যমে আমরা লোকালাইজেশন নিয়ে আরো ব্যাপক হারে কাজ করতে পারি। ধন্যবাদ। থ্যাংক ইউ ফারুক ভাই, অনেক ধন্যবাদ। এবং নাজিয়া আপা হয়তো এই মুহূর্তে নেই, কিন্তু লোকালাইজেশনের বিষয়টাই আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা মেসেজ আমাদের জন্য, এবং এটার একটা রিপোর্ট তৈরি হবে, রিপোর্টটা সবার সাথে শেয়ার করা হবে। সেই জন্যই আমরা রেকর্ড করছি, আপনাদের অনুমতি নিয়ে আমরা এই মেসেজ পরবর্তীতে পৌঁছে দিব। সুরেশ দা কথা বলতে চাচ্ছেন, কিন্তু আপনার মাইক্রোফোন মিউট করা। সুরেশ দা, মাইক্রোফোন আনমিউট করতে হবে। হ্যালো, হ্যাঁ সুরেশ দা, আপনার মাইক্রোফোন আনমিউট করতে হবে। এরপরে বোধহয় হাসান ভাই, সম্ভবত আনিস ভাই একবার হাত তুলেছিলেন,
ওকে আওয়াজের। আর এখানে চ্যাট বক্সে দেখছি ফরহাদ ভাই কথা বলতে চেয়েছিলেন, একটু ওকে, দেখেন আপনারা। তাহলে আমরা আনিস ভাইয়ের কাছে প্রথমে যাই, তারপরে ফরহাদ ভাইয়ের কাছে যাই। ওকে, আনিস ভাই প্লিজ। আনিস ভাই কি আছেন? আনিস ভাই শোনা যাচ্ছে না এখন। শোনা যাচ্ছে এখন? এখন শোনা যাচ্ছে। যাচ্ছে। সংক্ষেপে বলতে হবে আনিস ভাই প্লিজ। জি জি, আমি একটা কথা শুধু বলবো, একটু জোরে। আপনার প্রোগ্রাম সুন্দর হয় এটা বলার অপেক্ষা রাখে না। এখানে যে ডিবেটগুলি আসছে সবগুলির সাথে আমি মোটামুটি একমত। আমি এখানে একটা আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি। কোন একটা ইন্টারন্যাশনাল ডোনার এজেন্সি বলছিলেন যে আপনারা প্রচুর কাজ করেন আমরা জানি, বাট আপনাদের প্রজেক্ট আপনাদের প্রপোজালে রিফ্লেক্ট হয় না। তা আমার প্রশ্নটা হচ্ছে, তারা যদি জানেই যে ওই সংগঠনটা খুব ভালো কাজ করে, তাহলে তাদেরকে তাদের মতো করে ক্যাপাসিটি বিল্ড আপ করে নেয় না কেন? এখন আমাদের যে ডোনার এজেন্সিগুলি হচ্ছে যে কে কত সুন্দর করে লিখতে পারে, তাদের ফিল্ডে কি ধরনের কাজ আছে ওটার চেয়ে তারা ওই লিটারেচারেরই জিনিসটাকে তার প্রায়োরিটি দেয়। এই জায়গাটাতে আমার আপত্তি। ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ আনিস ভাই, আমরা মেসেজটা পৌঁছে দিব। এরপরে ফরহাদ ভাই বলবেন। জি, আসসালামু আলাইকুম। আমার নাম ফরহাদ, আমি হেল্প ডেস্ক থেকে কাজ করি। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে। আমি আর ওই ওপেন করলাম না এটা ভিডিওটা, যেহেতু নেটওয়ার্ক সমস্যা করে। তো আমি লোকালাইজের সাথে আরেকটা জিনিস অ্যাড করতে চাই। এসডিসি একটা ভালো একটা কাজ করে, যা তারা রিজনাল কনটেক্সট অ্যানালাইসিসটা করে। স্পেশালি তারা বিভিন্ন এরিয়াতে আসলে ডেভেলপমেন্ট নিড গুলো কি, প্রবলেম গুলো কি। ফর এক্সাম্পল কক্সবাজার এরিয়াতে রোহিঙ্গা ক্রাইসিস একটা বিষয় হতে পারে, অথবা ডিজাস্টার ইস্যুস। আর সাথে সাথে আমি যেটাতে এমফাসাইজ দিতে চাই, যে যেহেতু আমরা আজকে প্রোগ্রামের শিরোনাম হচ্ছে যে রিসেন্ট ক্রাইসিস, তো রিসেন্ট ক্রাইসিসটা আমরা মোটামুটি বুঝি। তো আমার মানে যেটা ছোট মাথায় যেটা আমি বুঝি আর কি, সেটা হচ্ছে যে সব সময় খালি ট্রেডিশনাল প্ল্যান গুলোর সাথে থাকা না, যে অনেক সময় লোকালাইজেশন এবং লোকাল কন্টেক্সট অ্যানালাইসিস করা, ডেভেলপমেন্ট ট্রেন্ডটা বোঝা, দেন কিন্তু প্ল্যান গুলা করা। তো আমি আমার গত 15 বছরের এনজিও এক্সপিরিয়েন্সে আমি দেখেছি অনেক সময় ছোট ছোট অর্গানাইজেশন গুলোর কিছু প্ল্যান থাকে না, ওরা ইনস্ট্যান্ট যা পায় তাই নিয়ে কাজ করতে চায়। আমার মনে হচ্ছে যে ডেফিনেটলি সবার ছোট ছোট এফোর্টে কিন্তু বাংলাদেশে একটা চেঞ্জ আসতেছে। তো আমার মনে হচ্ছে যে একটু ডাইমেনশন গুলো ভাবতে হবে ডেভেলপমেন্টের, দেন কিন্তু ওভাবে প্ল্যান গুলো করতে হবে। যেমন ফর এক্সাম্পল আমি মাইগ্রেশন নিয়ে কাজ করি, মাইগ্রেশনের আসলে গ্যাপটা কোথায় হচ্ছে এই মুহূর্তে প্রবলেমটা কোথায়, সেটাকে চিন্তা করে আসলে আমার প্ল্যান গুলো করা। এভাবে প্রত্যেকের নিশ্চয়ই কিছু ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট আছে বিভিন্ন ইস্যুতে, সেই জায়গাগুলোর সিচুয়েশন গুলা করোনার কারণে হোক বা মিডল ইনকাম মানে কান্ট্রি হিসেবে বাংলাদেশ যে ডিক্লারেশন দিল সেখানে তো ফান্ড কমে যাচ্ছে, সেই বিষয়গুলো চিন্তা করে হোক, তাহলে আমাদের নিউ স্ট্র্যাটেজি গুলো কি হবে, এগুলো আসলে একটু রিয়েলিস্টিক ওয়েতে করা আর কি। তো থ্যাংক ইউ সবাইকে, আজকের প্রোগ্রাম অনেক ভালো হয়েছে, ধন্যবাদ সবাইকে। ওকে, থ্যাংক ইউ ফরহাদ ভাই এবং জয়েন করার জন্য। আমি হাত দেখতে পাচ্ছি রেজাউল ভাই, মোহাম্মদ রেজাউল ভাই। আপনারা যারা কথা বলতে চান তাদেরকে রিঅ্যাকশনে পুশ করে হাতটা তুলতে হবে। আমরা রেজাউল ভাইয়ের কাছে শুনি আর দুজনের কাছে শুনবো। ওকে রেজাউল ভাই, তারপরে আসছি চঞ্চলা দিয়ে আপনার কাছে এবং সারওয়ার ভাই, এটা দিয়ে আমরা শেষ করব। ওকে, আমরা আর শুনবো, সবার কাছেই শুনবো। রেজাউল ভাই বলবেন? ওকে, তাহলে রেজাউল ভাইকে আমি শুনতে পাচ্ছি না। চঞ্চলাদি শাপলা থেকে বলতে চাচ্ছেন, চঞ্চলাদি বলতে পারেন। থ্যাংক ইউ শাওন ভাই, এই সময় উপযোগী এত সুন্দর একটা আয়োজন করার জন্য। সবার আলোচনাগুলি আসলে দৃষ্টি সহকারে মনোযোগ দিয়ে শুনলাম। কিন্তু আমি যে কমিউনিটিতে কাজ করি, ব্রোথেল গুলিতে কাজ করি জন্য, কোভিড-19 যে আমাদের এখানে 4 মাস লকডাউন চললো, 4 মাস আগে 30 কেজি করে চাল দিয়ে তাদের সহযোগিতা করেছে। তাদের আপনারা জানেন যে সরকারদের কাস্টমার না থাকে তাদের কোনো ইনকাম থাকে না, তাদের ঘর ভাড়া নাই, খাবার নাই, কোনো কিছু নাই, তারপরে নানান রকমের বৈষম্য। এই আমি গভর্নমেন্টের জন্য যায় যে এদের প্রতি দৃষ্টি দেওয়া উচিত ছিল যে 30 কেজি চাল দিলাম একবার, আর এনজিওরা যে তার কমিউনিটিতে এই করোনার ভিতরে যার কমিউনিটি সে ব্যস্ত ছিল। আমি যেভাবে পেরেছি আমি ফান্ড রেজ করে তাদের 2-3 বার খাবার এটা হলো একটা ইস্যু। এবং ঘটনার ভিতরে একটু সংক্ষেপে চঞ্চলাদি।
2-3 মাস কাজ করিনি, কিন্তু কাজ করতে গিয়ে দেখেছি যে আমরা উঠান বৈঠকের মাধ্যমে সিচুয়েশন গুলো জানাতে চেষ্টা করছি, সেখানে যে বাল্য বিবাহ এবং নারী নির্যাতন সহিংসতা যে বেড়ে গেছে, 2 মাসে একটা গ্রামের থেকে 4-5টা বিবাহ উদ্ধার করলাম, সেই বাল্য বিবাহ বন্ধ করলাম। এই একটা সিচুয়েশন। এবং আর ইন্টারন্যাশনাল আমার 6-7টা ইন্টারন্যাশনাল সেখানে আমাদের মানে দুঃখের সেটা যে পার্টনারশিপ কাকে বলে, প্রজেক্ট প্রপোজাল করার সময় যখন এগ্রিমেন্ট হবে তার 1 ঘন্টা আগে শুধু কমেন্টস দেওয়ার আমাদের অধিকার থাকে, সেখানে আমাদের কোনো কমেন্টস যেটা দেওয়া হয় সেগুলি আসে না, কিন্তু এগ্রিমেন্ট হয়ে যায়। সেখানে বেতনের বৈষম্য, এই বিষয়গুলি রিপোর্টিং এ আসে, তাহলে আমি অবশ্যই চলে দিই, আমরা এগুলো রিপোর্টিং এ নিয়ে আসবো। আমি সময় সংক্ষিপ্ত বলে আপনাকে থামিয়ে দিচ্ছি। আমি হাত দেখতে পাচ্ছি, আরো 2টা বেশি আমরা নিতে পারবো না, আমাকে ক্ষমা করবেন। সেটা হচ্ছে পারভেজ সিদ্দিকী, ফিল ফর পিস ফাউন্ডেশন। প্লিজ সংক্ষেপে বলতে হবে পারভেজ ভাই। অসংখ্য ধন্যবাদ ডেভকমকে এবং চমৎকার আয়োজনের জন্য। আমি আসলে সবগুলো এখানে যে এনজিও গুলো আছে সবাই খুবই অনেক দিনের অভিজ্ঞতা সম্পন্ন। আমি কয়েকটা জায়গায় যেটা বলবো, আমরা যেহেতু সংক্ষেপে বলতে বলেছেন, সেটা হচ্ছে নাজিয়াপা যেটা বলেছে লোকালাইজেশনের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আমাদের আসলে সাধারণ মানুষের কাছে, কমিউনিটির কাছে আমাদের গ্রহণযোগ্যতাটা কমে যাচ্ছে। সেই জায়গাটাই এনজিওদের আসলে খুবই গুরুত্বপূর্ণ ভাবে পূর্ণ ভূমিকা রাখতে হবে এবং গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কাজ করতে হবে। একইভাবে সরকার কিন্তু এনজিওদেরকে বিশ্বাস করা বা ট্রাস্ট করা থেকে অনেকটা ট্রাস্টটা কমে যাচ্ছে। সরকারের সাথে রিলেশনশিপ বিল্ড আপ করাটা খুবই ইম্পর্টেন্ট। কেন সরকার এনজিওদেরকে ভয় পাচ্ছে, এবং সেটা আমরা দেখেছি যে এখন এনজিওতে রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিশাল একটা ভয় পায় সরকার, যে অনেকগুলো নিয়ম করা হচ্ছে। তো সেই জায়গা থেকে যেটা হয়েছে যে কি, যদি কমিউনিটি যদি আমাদেরকে ট্রাস্ট না করে, সরকারও যদি আমাদেরকে ট্রাস্ট না করে, সেক্ষেত্রে আমাদের জন্য কমিউনিটির জন্য কাজ করা খুবই কঠিন হয়ে যাবে। আমি কক্সবাজার অভিজ্ঞতা থেকে বলি যে যখন আমরা কক্সবাজারে কাজ করছি পিস বিল্ডিং এ, এবং যে অনেকেই বলেছে যে সেন্স ফর পিস ফাউন্ডেশন টোটালি ডেডিকেটেডলি পিস নিয়ে কাজ করে। তো কক্সবাজারে প্রথম আমরা পিস এন্ড সোশ্যাল কোহেশন নিয়ে কাজ করেছি। তো সেখানে দেখি যে এনজিও যখন ইন্টারভেনশন করেছে, সেখানে কিন্তু লোকাল কমিউনিটি কিন্তু এবং ইন্টারন্যাশনাল যারা অর্গানাইজেশন কাজ করছে তাদের বিরুদ্ধে কিন্তু যথেষ্ট ক্ষেপে গিয়েছিল। তাহলে এই বিষয়টা আমাদের কাজ করতে হবে যে ডেভেলপমেন্ট কাজ করতে গিয়ে সাধারণ কমিউনিটি আমাদের বিরুদ্ধে চলে যাচ্ছে কিনা, বা তারা থ্রেট ফিল করছে কিনা। তো সবাইকে ধন্যবাদ ডেভকমকে এবং চমৎকার। রেজাউল ভাই, আমি রেজাউল ভাইকে বলছি, আপনি বলবেন? ওকে, রেজাউল ভাই আনমিউট করতে পারছেন না। নাসির ভাই আনমিউট করতে পারছেন কি? আপনাকে আনমিউট করে বলতে হবে, বলুন নাসির ভাই। জি, এটা আমরা ধন্যবাদ। জি ইমাম ভাই, আপনাকে যথেষ্ট ধন্যবাদ। এই শোনা যাচ্ছে না? জি, আপনাকে আনমিউট করতে হবে আরেকবার নাসির ভাই। জি, এখন শোনা যাচ্ছে। জি, হ্যাঁ শোনা যাচ্ছে। জি, শোনা যাচ্ছে। জি, প্রথমে আপনাকে ধন্যবাদ এবং আপনার প্রতিষ্ঠান ডেভকমকে যে এই প্যান্ডামিক অবস্থায় আমাদেরকে যুক্ত করতে পেরেছেন। কারণ দীর্ঘ 4 মাস আমরা অনেক গ্যাপে ছিলাম, একে অন্যকে দেখা সাক্ষাৎ তো দূরের কথাবার্তাই হচ্ছিল না। ধন্যবাদ সেই জন্য। আর আমরা অনেক কথা শুনে ফেলেছি ইতিমধ্যে। আমাদের মনে হয় আমাদের মধ্যে একটা বিশাল ধরনের একটা নেটওয়ার্ক দরকার, যেটা নেটওয়ার্ক আছে কিন্তু পার্টনারশিপ নাই। আমাদের পার্টনার গুলা কিভাবে রেজ করা যায় সেটা আপনারা চিন্তা করবেন। বিশেষ করে আজকে যারা এখানে আলোচক বৃন্দ ছিলেন তাদের যথেষ্ট সুন্দর বক্তব্য চলে আসছে। আরেকটা কথা, সরকার কি আসলে আমাদের এনজিও গুলোকে চায় কিনা, এনজিওদের কাজগুলা তাদের কাছে গ্রহণযোগ্য কিনা? যদি চায় তাহলে এনজিওদের ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য এই পর্যন্ত সরকার কি উদ্যোগ নিল? কারণ সরকার যদি এককভাবে সবকিছু করতে পারে তাহলে এনজিওদের এই দেশে থাকার দরকার নাই। আর এনজিওরা যদি সবকিছু করতে পারে তাহলে সরকারের পাশাপাশি থাকার কি প্রয়োজন আছে? আমরা সবাই মানুষের জন্য, রাষ্ট্রের জন্য কাজ করি। সুতরাং রাষ্ট্রের কাজের জন্য আমরা একে অন্যকে সহযোগিতা করতে হবে এবং সহযোগী মনোভাব থাকতে হবে। সরকারকে সেভাবে আগে আসতে হবে। আমাদের এই প্রয়াসটুকু এবং এই প্রস্তাবটুকু যাতে আপনাদের মাধ্যমে সরকারের কাছে যায়, এইটুকু আমি প্রত্যাশা করি। সবাইকে থ্যাংক ইউ। আমি ক্ষমা চাচ্ছি অন্য যারা হাত তুলেছিলেন, এবং নেক্সট টাইম নিশ্চয়ই কথা হবে। আমি খুবই দুঃখিত, আসলে কথা হয়তো বা রয়ে গেল কিছু, কারণ আসিফ ভাইয়ের বক্তব্যটা আমাদের শোনা একটু খুব জরুরি। আসিফ ভাই, আপনি কি আমাদেরকে সংক্ষেপে একটু সামারাইজ করবেন কিনা এবং আপনার বক্তব্য তুলে ধরবেন কিনা, প্লিজ? জি, ধন্যবাদ। আমি সবার কথা শুনছিলাম এবং এখানে
অনেকেই পরিচিত লোকজনরা আছেন, সবাইকে স্বাগতম। আমি সংক্ষেপে চেষ্টা করছি, কারণ আমরা যারা শুরু থেকে ছিলাম আমরা তো মোটামুটি ফলো করেছি। আমি একটু ভিডিওটাতে দেখালাম, কিন্তু আমি ভিডিওটা অফ করছি, অডিওটা ভালো পাবেন। আর অনুরোধ করছি অন্যদেরকে আপনাদের অডিওটা একটু মিউট করলে, তাহলে আমাকে ভালো শুনতে পাবেন। ধন্যবাদ। আমরা প্রথম থেকেই যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে যে প্রেজেন্টেশনে ফোকাসটা ছিল যে সামগ্রিক অবস্থাটা কি, শুধুমাত্র করোনা না এছাড়াও, এবং সুন্দরভাবে প্রেজেন্টেশনটায় 4টা ডাইমেনশনের কথা, 4টা ডোমেইনের কথা হাসান ভাই বলেছিলেন: গভর্নেন্স, ম্যানেজমেন্ট, প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স, সেটার মধ্যে ফান্ডিং, নিজেদের প্রজেকশন, এই জায়গাগুলো ছিল। তো সেখান থেকে আমরা আস্তে আস্তে আলোচনার দিকে গেছি। এখানে একটা হাইলাইট ছিল যেটা মনে হয়েছে প্রেজেন্টেশনটা থেকেও, যে সাস্টেইনেবিলিটির দিকে যাওয়ার বিষয়টি, নিউ নর্মাল হওয়া, অর্থাৎ নতুন স্বাভাবিকতা যদি আমরা বলতে চাই, আসলে নতুন স্বাভাবিকতাটা কি, এটা পরবর্তীতেও আলোচনায় কিছুটা এসেছে। আর একটা হচ্ছে যে থিঙ্কিং আউট অফ দ্য বক্স, অর্থাৎ বাক্সের বাইরে, বৃত্তের বাইরে চিন্তা করা, যেটা বারবার আলোচনাতে বিশেষ করে যেই নির্ধারিত বক্তারা ছিলেন তারা কয়েকজনই বলেছেন যে ইনোভেশনের কথা, নতুনত্ব, নতুন ভাবে কিছু কাজে চিন্তা করা। তো সেই জায়গা থেকে আমি এখন চলে আসছি যে যারা বিশিষ্ট বক্তারা ছিলেন এখানে, বেশ কয়েকজন বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা, ইউএন সংস্থা, ন্যাশনাল অর্গানাইজেশন, গ্রাসরুট অর্গানাইজেশন, আমি নামগুলো বলছি না, আপনারা জানেন যারা ছিলেন। সেখানে মূল বক্তব্য যেগুলো এসেছে, অনেকবার কথা এসেছে লোকালাইজেশনের প্রসঙ্গটা নিয়ে, এবং সেখানে চ্যাট বক্সেও অনেকে সেটার ব্যাপারে মন্তব্য করেছেন, কিভাবে করা যেতে পারে এবং লোকালাইজেশনটাকে কিভাবে আস্তে আস্তে আরো বৃদ্ধি করা যেতে পারে। এটার জন্য আসলে ক্যাপাসিটি বা দক্ষতা বৃদ্ধি করার প্রয়োজন হবে। পরবর্তীতে আলোচনায় সেটা এসেছে। এটা পার্টিকুলারলি একটি ডোনার সংস্থা, এসডিসি, সুইজারল্যান্ডের ডোনার সংস্থা, অর্থাৎ তাদের পার্টনারদের মাধ্যমে সম্ভবত এটি তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আমরা তাকিয়ে থাকবো যে সেখানে থেকে আমরা কি শিখছি বা কিভাবে তারা এটাকে অ্যাপ্রোচ করছেন। বলেছিলেন 2016 থেকে এটা নিয়ে চিন্তা করা হচ্ছে, বাট সাম্প্রতিককালে এটা ইমপ্লিমেন্টেশনে গেছে। অন্যরা যারা বলছিলেন সেখানে বক্তাদের মধ্যে, তারা বলেছেন যে অর্গানাইজেশনাল গ্রোথটা হচ্ছে, কিন্তু সেটা আমরা যদি বলি যে মিডল ইনকাম দেশ আমাদের দিকে এগিয়ে যাচ্ছে, এনজিওদের অগ্রগতিগুলো সেই পর্যায়ে হচ্ছে কিনা, হয়তো আমরা সেইটার সাথে তাল মিলিয়ে চলার একটি ব্যাপার থাকবে। সেটা মধ্যে একটা অংশ থাকবে অবশ্যই দক্ষতা বৃদ্ধি করার জায়গাটি। অনেকেই বিভিন্ন ভাবে বিভিন্ন কোঅর্ডিনেশনের কথা বলেছেন, সমন্বয়ের কথা বলেছেন, নেটওয়ার্কিং এর কথা বলেছেন, এবং প্রোঅ্যাক্টিভ পার্টনারশিপের কথা কেউ কেউ বলেছেন। এবং সেটা এনজিও, আইএনজিও, সরকার, এনজিও, এমনকি প্রাইভেট সেক্টরের সাথেও সেটা বলেছেন। তো বিভিন্ন ভাবে সেটা প্রয়োজন হবে, এবং সেখানে রোল ডিভিশনটা যাতে করে আমরা সুনির্দিষ্ট ভাবে ফোকাস করতে পারি। সেখানে কোনো কোনো বক্তা বলেছেন যে যাদের যেই জায়গাটায় নিশ আছে, অর্থাৎ যেই কাজে যার দক্ষতাটা বেশি, তিনি অনেকদিন ধরে সেই সেক্টরে কাজ করছেন বা একটি বিশেষ কাজে তিনি দক্ষতা অর্জন করেছেন, তিনি যদি তার জায়গাটাতে ফোকাস করে কাজ করতে পারেন, তিনি সেটাকে ভালোভাবে প্রচারও করতে পারবেন, বলতেও পারবেন সেটা অনেক দৃঢ়তার সাথে, এবং অন্যরা তখন জানবেন যে ঠিক আছে, ওনারা ওই দিকটায় দক্ষতা অর্জন করেছেন, ওই দিকটাতে ওনারা বেশি কাজ করছেন ওই ক্ষেত্রটায়, হয়তো আমরা অন্য ক্ষেত্রতে আমাদের দক্ষতা অর্জন করে কাজ করতে পারি। গুড লিডারশিপ, আমাদের নেতৃত্বের কথা বলা হয়েছে, এবং ভিশন, অর্থাৎ আমরা যদি এখন এই নিউ নর্মালের কথা বলি, এটার কথা কেউ কেউ বক্তারা বলেছেন যে হয়তো সামনের বছর থেকেই সরকারি ভাবে কিছু নতুন নীতিমালা আসবে, আমাদের কাজের ধারা গতি পরিবর্তিত হয়ে যাবে, ডোনারের ধারা গতি পরিবর্তিত হয়ে যাবে, অর্থাৎ আমার এখন থেকেই ভবিষ্যৎ আগামী 4-5 বছর পরে আমরা কিভাবে কাজ করব সেই জায়গাটায় আসতে হবে। নির্ধারিত বক্তারা আরো যে জায়গাটায় বেশ কয়েকজনই গুরুত্ব দিয়েছেন সেটা হচ্ছে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এবং যারা বিশেষ করে ফান্ডিং এর জায়গাগুলোতে কাজ করেন। আমরা মানুষের জন্য ফাউন্ডেশনের কাছ থেকে শুনেছি, এবং ডিফিডের বক্তব্যটাও আমরা কিছুটা রিনাদির কাছ থেকে পেয়েছি, এসডিসির কাছ থেকে পেয়েছি, যে স্ট্যান্ডার্ডস যেগুলো একটি সংস্থার কিছু বেসিক যে মানদণ্ডগুলো থাকা দরকার, সেগুলো যখন থাকে বা থাকবে, তখন দেখা যাবে যে তাদেরকে কাজ দেওয়া বা তাদের উপরে আস্থা অর্জন করাটা জরুরি হবে। আবার তাদের সেই দক্ষতা বা সেই স্ট্যান্ডার্ডটা তৈরির জন্য সহযোগিতাও লাগবে, সেটি তাদেরকে প্রয়োজনের বোধে সেটা দিতে হবে।
তো সেক্ষেত্রে কিছুটা গুরুত্ব যেটা পাবে সেটা হচ্ছে যে ইন্টারনাল পলিসিগুলো কি আছে, সংস্থাদের ইন্টারনাল বা আভ্যন্তরীণ নিজস্ব নীতিমালাগুলো কি আছে, সেগুলো হয়তো সবসময় আক্ষরিক অর্থে লিখিতভাবে আছে কিনা, হয়তো কোনো কোনো ক্ষেত্রে সেগুলো নেই বা সেগুলো আপডেট করার প্রয়োজন হতে পারে। সেগুলো যখন একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে চলে আসবে, সেটি অবশ্যই কাজ করার ক্ষেত্রে বা ফান্ডিং এর ক্ষেত্রে কিছুটা সহায়তা করবে। পাশাপাশি মনিটরিং ইভ্যালুয়েশনের জায়গাগুলো স্ট্রং হতে হবে আমাদের, যেন আমরা কাজগুলোকে ভালোভাবে ডকুমেন্ট করা যায়, যা কাজ করছি। অনেক ভালো ভালো কাজ করছেন এনজিওরা, এবং সেটাকে যাতে ভালোভাবে সেটার মূল্যায়ন করা যায় এবং মূল্যায়ন করে সেটা রিপোর্টিংও করা যায়। একটি বক্তব্য এসেছে যে ইনক্লুসিভ এবং অবজেক্টিভ হওয়া, অর্থাৎ সেক্ষেত্রে আমরা মনে করতেই পারি যে এসডিজি যে একটি বক্তব্য আছে যে লিভ নো ওয়ান বিহাইন্ড, কাউকে আমরা পেছনে ফেলে এগিয়ে যাব না, এবং সেটা কিছুটা শিপা আপাও প্রসঙ্গটা এনেছিলেন যে রাইটস বেসড কাজ করার কথা, অর্থাৎ আমরা অধিকারের সচেতনতার কথাটা খেয়াল রাখবো, অধিকার ভিত্তিক কাজ করব, কেউ যেন এবং কোনো বিশেষ গোষ্ঠী যেন বাদ না পড়ে। এখানে অবশ্যই একটা সামঞ্জস্য রাখতে হবে, আমরা যেই ক্ষেত্রে বা যে গোষ্ঠীর সাথে বা যেই স্টেক হোল্ডারের সাথে কাজ করি, সেটা যদি আমার কাজে দক্ষতা হয়, সেটা যেমন আমাকে রক্ষা করতে হবে, আবার তার মধ্যে যেন বিশেষ কোনো কোনো গোষ্ঠী বাদ না পড়ে, হয়তো দরকার হতে পারে অন্য সংস্থার সাথে লিঙ্ক করে দেওয়া, এবং সেই ক্ষেত্রে অবশ্যই নেটওয়ার্কিং এবং কোঅর্ডিনেশনটা গুরুত্বপূর্ণ হবে। কোভিড-19 সচেতনতার কথা বলেছেন, এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় এসছে যে কোভিড-19 রিলেটেড অনেক নতুন পলিসি সামনে আসবে। একটা বড় জায়গা হচ্ছে, আমরাও যেমন আজকে এখানে আলাপ করছি, নির্ধারিত বক্তারা সেটা বলেছেন যে ডিজিটাইজেশনের দিকে, অর্থাৎ আমরা মিটিং করা, রিপোর্ট করা, প্রজেক্ট ভিজিট করা, এগুলো অনেক কিছুই এখন ডিজিটাল ফর্মে চিন্তা করতে হচ্ছে বা হবে। তো সেখানে অবশ্যই মাঠ পর্যায়ে যারা কাজ করছেন সেখানে হয়তো কিছুটা অপ্রতুলতা থাকবে, কিছুটা সমস্যা থাকবে, নেটওয়ার্কের সমস্যা থাকতে পারে, কিন্তু ভবিষ্যতের কাজগুলো অনেকখানি, যদি আমরা নিউ নর্মালের কথা বলি, একটা বড় অংশ হচ্ছে ডিজিটাল ফর্মে সেগুলো হবে। এখানে কিছুটা আত্মসমালোচনার জায়গা এসেছে, এবং সেখানে আমরা দেখেছি যে চ্যাট বক্সে সেটার দ্বিমত কেউ কেউ পোষণ করেছেন যে এনজিওদের বিহেভিয়ার প্যাটার্ন, এবং আমরা কি গভর্নমেন্ট থেকে দূরে সরে যাচ্ছি কিনা। আমরা চ্যাট বক্সে দেখেছি যে সেখানে কেউ কেউ বলেছেন যে না, আমরা সরে যাচ্ছি না, কিন্তু সেই ক্ষেত্রে একটি মন্তব্য এসছে নির্ধারিত বক্তাদের কাছ থেকে যে সেক্ষেত্রে তাহলে সেগুলোকে সামনে নিয়ে আসার দরকার, গুড প্র্যাকটিস গুলো, এগুলো হয়তো ডকুমেন্টেড হচ্ছে না। নিজাম ভাইয়ের কাছে আমরা শুনেছি যে সরকার এবং এনজিওরা অনেক ভালো ভালো কাজ একসাথে করেছেন, অনেক ক্ষেত্রে এনজিওরা অগ্রগণ্য ভূমিকা পালন করেছেন, যেটাকে আলটিমেটলি সেটাকে স্কেল আপ করা বা সেটা বড় অর্থে বাস্তবায়ন করার ক্ষেত্রে সরকার সেটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে, কিন্তু এগুলো সবসময় রিপোর্টেড হয় না বা সেগুলো ভালোভাবে প্রচার হয় না। এবং সেখানে একটি প্রসঙ্গ এসেছিল, এটা আমরা ওয়ার্ল্ড ভিশনের প্রতিনিধির কাছ থেকেও শুনেছিলাম যে মনস্তাত্ত্বিক ডিসেবিলিটি হচ্ছে কিনা, এটার ব্যাপারে কিছু কিছু কেউ কেউ একমত এবং দ্বিমত পোষণ করেছেন, দুই রকমই আমরা পেয়েছি। প্রাইভেট সেক্টরের কথা তো আমরা বলেছি, ডোনারের প্রায়োরিটাইজেশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে আমরা আস্তে আস্তে চলে এসেছি সেখানে স্টাফের, যখন আমরা বলছি যে ইন্টারনাল পলিসির কথা, সেখানে কিছু কিছু প্রসঙ্গ এসেছিল যে সেখানে নিজেদের, অর্থাৎ সংস্থায় যারা ম্যানেজমেন্টে আছেন তাদেরও কিছু, বা ব্যক্তি যারা স্টাফরা কাজ করছেন তাদের দক্ষতা বৃদ্ধির জায়গাটি কাজ করতে হবে। স্টাফদের নিরাপত্তা, এবং বিশেষ করে আমরা যখন কোভিড পরবর্তী সময়ের কথা চিন্তা করছি, স্বাস্থ্য নিরাপত্তা, তার ওয়েলবিং, তার তিনি ভালো আছেন কিনা, তিনি নিরাপদ বোধ করছেন কিনা কাজ করতে গিয়ে, এটি অর্গানাইজেশনের পলিসি বা নীতিমালার মধ্যে আসতে হবে। যখন আমরা ফান্ডিং সংকোচনের কথা বলছি, কেউ কেউ বলেছেন যে সরকারি সহায়তা, সরকারি ফান্ডিংও রয়েছে, এবং সেক্ষেত্রে এনজিওদের নিজেদেরকেই এগিয়ে আসার একটি জায়গা, ভূমিকা রাখতে হবে। হতে পারে তাদের কাজগুলোকে যদি তারা ভালোভাবে সামনে তুলে ধরতে পারেন, প্রচার করতে পারেন, প্রকাশ করতে পারেন বিভিন্নভাবে, তাহলে হয়তো সরকারের নজরে পড়বে এবং সরকারের সাথে সহযোগিতামূলক ভাবে সেটা কাজ করা যেতে পারে। এবং সেখানে বড় জায়গা হবে যে লার্নিং ফ্রম এক্সপিরিয়েন্স, আমাদের অভিজ্ঞতা থেকে সেটাকে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরপরে আমরা যখন ওপেন ডিসকাশন এসেছি, আমি জাস্ট সংক্ষেপে শেষ করছি। আমরা শুরু করেছিলাম যখন আমরা নির্ধারিত বক্তাদের সহ, আমাদের ৭৭ জন অংশগ্রহণকারী ছিলেন, সময় যেহেতু দীর্ঘায়িত হয়েছে, ৪৪ জন পার্টিসিপেন্টকে আমরা পেয়েছি 44 ওপেন ডিসকাশনে। সেখানে কেউ কেউ প্রত্যুত্তর দিয়েছেন বা প্রশ্ন করেছেন যে নির্ধারিত বক্তাদের ক্ষেত্রে। তো সেখানে ক্যাপাসিটি গ্যাপের কথা যখন নির্ধারিত বক্তারা বলেছেন, এনজিওদের থেকে এসছে যে তাহলে ডোনারদেরও উচিত যে এটার জন্য ইনভেস্ট করা,
ক্যাপাসিটি ডেভেলপ করার ক্ষেত্রে। পার্টনারশিপের কথা প্রসঙ্গটি এসছে যখন এনজিওরা আপনারা বলেছেন এই উন্মুক্ত আলোচনায়, সংক্ষিপ্ত আলোচনায়, ডিফাইন পার্টনারশিপ। পার্টনারশিপ বলতে আসলে কি বোঝানো হচ্ছে, এখানে একমত ঐক্যমত হওয়া দরকার। ডোনার যেভাবে বলছেন পার্টনারশিপ, আইএনজিওরা যেভাবে বলছেন, এবং শাকিরুল মধ্যস্বত্ব বলতে এখানে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েরি অনেক ক্ষেত্রে এনজিওরা বা ইন্টারন্যাশনাল এনজিওরা ন্যাশনাল এনজিওদের মাধ্যমে কাজ করছেন, কাজে কয়েকটা লেয়ারে হচ্ছে পার্টনারশিপটা সর্বপর্যায়ে ব্যাখ্যা করা দরকার। রাইটস বেসড এর কথা যখন বলা হচ্ছে, আপনারা এনজিওর উত্তর দিয়েছেন যে তাহলে সেই রাইটস বেসটা সর্বক্ষেত্রে অ্যাপ্লাই হওয়া উচিত। আপনার চ্যাট বক্সেও কেউ কেউ মন্তব্য করেছেন যে পার্টনার সিলেকশন করার ক্ষেত্রে, নির্বাচন করার ক্ষেত্রে যেসব ক্রাইটেরিয়া থাকে সেখানেও যেন নৈর্ব্যক্তিক ভাবে একেবারে ইউনিভার্সাল ভাবে সেখানে সিলেকশনটা হয়। লোকালাইজেশনের ফান্ডিং এর কথা বলেছেন। রাইটিং প্রপোজাল ভার্সেস ডোনার অবজেক্টিভিটি, এই গুড ফিল্ড ইমপ্লিমেন্টেশন, এটি একটি আলাপ আলোচনা হয়তো সাপেক্ষ ভবিষ্যতে, যে শুধুমাত্র ভালো প্রপোজাল লেখার ক্ষেত্রে আমরা গুরুত্ব দেব নাকি যারা ভালো কাজ করছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ভালো লিখতে পারলে লেখার মাধ্যমে নিয়ে আসলে হয়তো তারা গুরুত্বটা বেশি পাচ্ছেন, এটা একটু ভাবার প্রয়োজন রয়েছে। আর ট্রাস্ট বিল্ডিং এর জায়গাটা শেষ প্রসঙ্গটি ছিল যে আমাদের দেখা যাচ্ছে কাজ করতে গিয়ে অনেক সময় কমিউনিটির সাথেও ট্রাস্টের একটা দূরত্ব তৈরি হয়ে যাচ্ছে কিনা, যে কোনো ভাবেই হোক, যে কোনো কারণেই হোক, সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। হয়তো মূল বিষয়গুলো এগুলো, আরো সুনির্দিষ্ট কিছু বিষয় থাকবে, হাসান ইমাম ভাই যেটা বলেছেন যে সেগুলোকে রিপোর্টে আসবে। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ আসিফ ভাই, এবং আপনি খুব চমৎকার ভাবে সামারাইজ করেছেন, যেটা অনেকেই শুনতে পাইনি, কিন্তু ডেফিনেটলি আমাদের রিপোর্টে থাকবে। আমি দেখতে পাচ্ছি আমাদের এখানে 79 জন জয়েন করেছিলেন, এখন 29 জন আছেন। আপনারা যারা শেষ পর্যন্ত আছেন, প্রায় 1.5 ঘন্টা বেশি সময় আমরা কথা বলছি, আপনাদেরকে ধন্যবাদ জানাবে আমাদের ডেফকমের পক্ষ থেকে শামীমা রোজি। ধন্যবাদ হাসান ভাই। আমি উপস্থিত সবাইকে ডেফকমের পক্ষ থেকে আজকে যে আপনারা এই কনসালটেশন মিটিং এ অংশগ্রহণ করেছেন এবং দীর্ঘ সময় ধরে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আমাদের বক্তাদের আলোচনা এবং আপনাদের বিভিন্ন মতামতের মাধ্যমে আমরা সামনের যে ক্রাইসিস আছে সেই ক্রাইসিসকে মোকাবেলা করার জন্য সম্ভাব্য কিছু দিক নির্দেশনা খুঁজে পেয়েছি। আমি এই প্রসঙ্গে একটু বলতে চাই যে আমরা ডেফকম বিভিন্ন উন্নয়ন সংস্থার সঙ্গে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে, এবং আমরা মূলত 4টি বিষয়ে কাজ করি। এই 4টি বিষয় হলো প্রোগ্রাম ডেভেলপমেন্ট, রিসার্চ, ক্যাপাসিটি বিল্ডিং এবং কমিউনিকেশন। এর জন্য আগামী দিনে যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাও বিভিন্ন সময় আপনাদের বিভিন্ন কার্যক্রমে আমন্ত্রণ জানাবো। বিশেষ করে আমরা আগামীতে একটা বিশেষ কিছু চাহিদা ভিত্তিক ট্রেনিং এবং প্রশিক্ষণের আয়োজন করেছি ও থিমাটিক ডায়ালগের পরিকল্পনা করেছি। সময় মতো আমরা আপনাদের সাথে যোগাযোগ করব, আপনাদের জানিয়ে দিব এ বিষয়ে। আমি সর্বশেষে খুব বিনয়ের সাথে ক্ষমা চাইতে চাচ্ছি যে আপনারা অনেকেই, যারা অনেক প্রতিষ্ঠান আছেন, আপনারা আমাদের এই আজকের কনসালটেশন মিটিং এ অংশগ্রহণ করতে চেয়েছিলেন, কিন্তু আমাদের কিছু সীমাবদ্ধতার কারণে আমরা আপনাদের এখানে আমন্ত্রণ জানাতে পারিনি। তবে আমরা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা অবশ্যই পর্যায়ক্রমে সবার সাথে যোগাযোগ করব এবং আজকের কনসালটেশন মিটিং এর একটি ভিডিও রেকর্ড আমরা পরবর্তী সময়ে ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটে মাধ্যমে শেয়ার করব। তো আজকে আসলে আমরা সব শেষে 8টি ডিভিশনাল এরিয়া থেকে, বাংলাদেশের 8টি ডিভিশনাল এরিয়া থেকে বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংস্থা এখানে অংশগ্রহণ করেছিলেন এবং এখানে মিডিয়া ব্যক্তিত্বরাও ছিলেন। আমি সবাইকে ডেফকমের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে প্রোগ্রাম শেষ করতে চাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই। হাসান ভাই, সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাকেও ধন্যবাদ চমৎকার প্রোগ্রাম আয়োজন করার জন্য। এই সবাই স্পিকার অন করে দিতে পারেন এখন। হ্যাঁ, আমরা এখন রেডি হয়ে যাই আবার রামরুর প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। আরেকটা প্রোগ্রাম আছে আজকে। আরেকটা প্রোগ্রাম আছে আমাদের। হ্যাঁ, ক্ষমা চাচ্ছি আবার যাদেরকে কথা বলতে আসিফ ভাই নিশ্চয়ই থাকবেন। আসিফ ভাই? হ্যাঁ হ্যাঁ থাকবো, দেখা হবে। অবশ্যই ফাঁকে একটু আপনার সাথে কথা ছিল, যদি পারেন একটু আমি পরে ফোন করব আপনাকে। জি জি, ওকে ওকে, থ্যাংক ইউ। আমরা শেষ করছি। বিদায় সবাইকে। ছিলাম শাওন ভাই, অনেক ধন্যবাদ। ওকে, আপনাদেরকেও ধন্যবাদ। ওকে, ভালো থাকবেন। ভালো থাকবেন।